সুব্রত গুপ্তর পর রাজ্যে আসছে আরো 4 স্পেশাল রোল অবজারভার। দিল্লি থেকে রাজ্যে আসছেন আরো 4 স্পেশাল রোল অবজারভার। বিকাশ সিংহ, সন্দীপ রেওয়াজ রাঠোর, রতন বিশ্বাস ও ডক্টর শৈলেশ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, এই 4 জন স্পেশাল রোল অবজারভার কি কারণে আসছেন, কবে আসছেন তারা? দেখো, জানি রাখছি যে পশ্চিমবঙ্গের জন্য কিন্তু আরো 4 স্পেশাল রোল অবজারভার নিয়োগ করলো নির্বাচন কমিশন, এবং এই 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 4 জনই কিন্তু ডক্টর শৈলাশ এবং ডেপুটি সেক্রেটারি তিনি ন্যাশনাল হেলথ অথরিটির, রতন বিশ্বাস ডাইরেক্টর সেন্সাস অপারেশন ত্রিপুরা, সন্দীপ রেওয়াজি রাঠোর ডিরেক্টর ডিপার্টমেন্ট অফ স্পোর্টস মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, বিকাশ সিং তিনি হচ্ছেন ডিপার্টমেন্ট অফ এম্পাওয়ারমেন্ট অফ পার্সনস উইথ ডিসেবিলিটি, অর্থাৎ তারা কিন্তু কেন্দ্র থেকে আসছেন এই 4 স্পেশাল রোল অবজারভার। এবং এই চারজন যারা আসবেন তারা কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে অবস্থান করবেন, সেখানে থাকবেন এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে সমন্বয় রেখে রাজ্য পরিদর্শনও করতে যাবেন। এবং নির্দেশ দেওয়া হয়েছে যে বিশেষ নিবিড় সংশোধন যে প্রক্রিয়া চলছে সেটা যেন কঠোরভাবে অনুসরণ করা হয় তা সুনিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়েছে। এবং এক্ষেত্রে জানিয়ে রাখি যে 13 তারিখে দিল্লিতে নির্বাচন কমিশনের একটি বৈঠক রয়েছে, এবং সেই বৈঠকে কিন্তু এই 4 স্পেশাল রোল অবজারভারকে অংশগ্রহণ করতে বলা হয়েছে। সেই বৈঠকের পরই কিন্তু রাজ্যে আসবেন স্পেশাল আরো 4 অবজারভার। অর্থাৎ বুঝতে পারছো, সুব্রত গুপ্ত তিনি স্পেশাল রোল অবজারভার ছিলেন ইতিমধ্যেই কিন্তু, এবং তার আগেও কিন্তু আরো 12 জন অবজারভার ছিলেন। এছাড়াও কিন্তু আরো অবজারভারকে আনা হয়েছিল দিল্লি থেকে। এবার কিন্তু আরো 4 জন স্পেশাল রোল অবজারভারকে নিয়োগ করলো নির্বাচন কমিশন। অবশ্যই খুব তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ, কারণ এখন লজিস্টিক যারা ডিসক্রিপেন্সিস রয়েছে সেই সমস্ত কিন্তু হিয়ারিং শুরু হবে, এবং সেক্ষেত্রে এখনো কমিশনের সূত্র অনুযায়ী যে 94 লক্ষ প্রায় 49,000 এরকম রয়েছে, এবং সেক্ষেত্রে তাদের সমস্ত কিছু হিয়ারিং সঠিকভাবে হচ্ছে কিনা এবং কঠোরভাবে যেহেতু বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, সেক্ষেত্রে পুরো এই যে 4 জন যে রোল অবজারভার আসছেন তারা কিন্তু বিশেষভাবে নজরদারি করবেন, এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর। ধন্যবাদ। 2020 সালে মাস মাইনের আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু 5 বছরেও তা হয়নি। এই অভিযোগে হাজরা থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত মিছিলের ডাক দিলেন প্রাণী সম্পদ বিকাশ কর্মী অ্যাসোসিয়েশনের সদস্যরা। কিন্তু ইডির আইপ্যাক অভিযানের প্রতিবাদে তৃণমূলের কর্মসূচির দিনে তার অনুমতি মেলেনি। মিছিল শুরুর আগে জমায়েতকারীদের আটক করে পুলিশ। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডির তল্লাশির প্রতিবাদে এদিন পথে নেমেছে তৃণমূল। যাদবপুর 8B বাসস্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত হয়েছে মিছিল। তবে তার আগে এদিন সকালে সেই হাজরাতেই বাঁধল হুলস্থুল। কথা রাখেনি সরকার। এই অভিযোগে মিছিল ও প্রতিবাদ সভা শুরুর আগেই শুরু পুলিশি ধরপাকড়। টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হলো জমায়েতকারীদের। এখানে যারা প্রাণী সহায়করা এসেছিলেন জেলার বিভিন্ন জায়গা থেকে, তাদের এখান থেকে আটক করা হচ্ছে এবং তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তাদের দাবি যে মুখ্যমন্ত্রী তাদের আশ্বাস দিয়েছিলেন 2020 সালে খাতড়ার একটি জনসভা থেকে যে তাদের মাস মাইনের বন্দোবস্ত করবে সরকার। আমাদেরকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে। আমাদের কর্মসূচি 1 সপ্তাহ আগে থেকে করা ছিল, পারমিশন করা ছিল, তার কোনো সদুত্তর নেই। জোর করে এই পুলিশ, কলকাতা পুলিশ কার আঙিনায় চোখ ইশারায় করছে আমরা জানি না, কিছু জানি না। ইডির আইপ্যাকের অভিযান ঘিরে রাজ্য জুড়ে শোরগোল। প্রতিবাদে এদিন যাদবপুর 8B বাসস্ট্যান্ড থেকে হাজরা পর্যন্ত প্রতিবাদ মিছিল করে তৃণমূল কংগ্রেস। পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। শাসক দলের কর্মসূচি উপলক্ষে এদিন সকাল থেকেই যাদবপুর থেকে হাজরা সব জায়গায় ছিল পুলিশি তৎপরতা। জোরদার করা হয় নিরাপত্তা। অন্যদিকে এদিনই হাজরা থেকে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পর্যন্ত মিছিলের ডাক দেয় প্রাণী সম্পদ বিকাশ কর্মী অ্যাসোসিয়েশন, যদিও মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। এদিন সকালে যখন হাজরা মোড়ে তৃণমূল কংগ্রেসের মেগা জনসভার প্রস্তুতি চলছিল, তখন সেখানে হাজির হন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের প্রাণী সহায়ক কর্মীরা। 2020 সালে খাতড়ার জনসভায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে ওদের একটা মাস মাইনে করে দেওয়া হোক। সেই প্রতিশ্রুতি আজও পর্যন্ত বাস্তবায়িত হয়নি। মাসিক উৎসাহ ভাতা দেওয়া হয় 5,500 টাকা। পুলিশ বলছে এখানে তোমাদের কোনো রকম কোনো ডেপুটেশন কিছু দিতে দেবো না, এখানে দাঁড়াতে দেবো না। বলছে এখানে একটা সভা রয়েছে। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তারা আন্দোলন করেছেন এই বিশ্বাস নিয়ে যে রাজ্য সরকার তাদের কথা শুনবেন, তাদের আন্দোলনের কিছুটা হলেও অন্তত মান্যতা থাকবে, তারা সেই আন্দোলনের মর্যাদা পাবেন।
রাজ্যের এই আন্দোলনকারীদের এবারে ভাবতে হবে যে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করে কোনো লাভ নেই, একমাত্র পুলিশের ধাক্কা খাওয়া ছাড়া। একমাত্র আন্দোলন হচ্ছে তৃণমূলকে সরানোর আন্দোলন। মুখ্যমন্ত্রীর বাড়িটা তো স্পেশাল সিকিউরিটি জোনের মধ্যে পড়ে, এটা খুব স্বাভাবিক। মুখ্যমন্ত্রী জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা প্রাপ্ত, স্বাভাবিকভাবেই পুলিশ আটকেছে প্রোটোকল অনুযায়ী। প্রাণী সম্পদ দপ্তরের জন্য যে ন্যায্য বরাদ্দ টাকা, সেটা 2022 সাল থেকে পেন্ডিং আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় তো তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন, আমরা চাই তাদের পাশে থাকতে। এই অসভ্য বর্বর বিজেপির সরকার, তারা যদি ফান্ড অ্যালোকেশনটা করে দিত, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো। এদিন কর্মসূচি শুরুর আগেই জমায়েতকারীদের আটক করে পুলিশ। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। পয়লা ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশে ডাক দিয়েছেন হুমায়ুন কবির। তার টার্গেট 10 লক্ষের জমায়েত। জোট নিয়ে জল্পনার মধ্যেই শুক্রবার ফুরফুরা শরীফে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকের বাড়িতে গেলেন হুমায়ুন কবির। 1 ফেব্রুয়ারি রবিবার বেলা 1টার দিকে। হ্যাঁ, আমার টার্গেট 10 লক্ষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের দিনই নাটকীয়ভাবে দল থেকে সাসপেন্ড। তারপর বাবরি মসজিদের শিলান্যাস থেকে শুরু করে জনতা উন্নয়ন পার্টি নামে নতুন দল তৈরি। বিধানসভা ভোটের মুখে রাজ্য রাজনীতিতে হইচই ফেলে দিয়েছেন সাসপেন্ডেড তৃণমূল নেতা ও ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। আর এবার তিনি ব্রিগেডের পথে পা বাড়ালেন। রাজ্যে কয়েক মাসের মধ্যেই বিধানসভা ভোট। তার আগে পয়লা ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছেন হুমায়ুন কবির। কিন্তু তিনি বিধানসভা ভোটে কার সঙ্গে যাবেন, কার সঙ্গে জোট বাঁধবেন, একটি দলের সঙ্গে নাকি একাধিক দলের সঙ্গে, এই নিয়ে জল্পনার মধ্যেই শুক্রবার হুগলির ফুরফুরা শরীফে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকের বাড়িতে যান হুমায়ুন কবির। যে কেউ আমাকে ডাকলে আমি তাদের কাছে যাব, আমি ডাকলে তারা যদি আসে আমার কোনো বিজেপিকে ক্ষমতা না আসতে দেওয়ার জন্য আমার দল, আর এই দুর্নীতিগ্রস্তদের পরাস্ত করার জন্য আমার। কদিন আগে তো কংগ্রেসের সঙ্গে কথা হলো কি? এখনই বলবো না, সময় কথা বলবে। এদিন হুমায়ুন কবির যখন যান, সেই সময় বাড়িতে ছিলেন না নওশাদ সিদ্দিকী। অফিসিয়ালি কমিউনিকেশন করাটা জরুরি। এখনো পর্যন্ত কোনো অফিসিয়ালি কমিউনিকেশন আমাদের সাথে হয়ে ওঠেনি। একটা গঠনতন্ত্র আছে, একটা কমিটি আছে, সেই কমিটির কাছে তখনই প্রস্তাব রাখা যাবে বা আলোচনার টেবিল তৈরি হবে তখন, যখন একটা অফিসিয়ালি কমিউনিকেশন হবে। আমার জানা নেই ওনাদের অফিসিয়ালি কোনটা আনঅফিসিয়ালি কোনটা। যদি কারো মনে হয় যে তিনি একা লড়ে পারবেন, লড়তে পারেন। কাউকে চিঠি দেওয়ার মতো অত দুর্বল জায়গায় হুমায়ুন কবির নেই। বাম কংগ্রেস এখনো হুমায়ুন কবিরের সঙ্গে জোট বাঁধার কোনো ইঙ্গিত দেয়নি। তাই বারবার প্রশ্ন একটাই, শেষ অবধি হুমায়ুনের সঙ্গে কে যাবেন ভোটের ময়দানে? সেনাবাহিনীর হাতে ব্রিগেড করে দেবে, আর ওই চিড়িয়াখানা ভিক্টোরিয়া এইসব দেখাতে নিয়ে যাবো বলে কিছু লোককে আনবে। হ্যাঁ, চিড়িয়াখানায় ওই নানা রকম সব পশু পাখি ওই সব দেখাতে লোক নিয়ে আসবে, আর কিছু এদিক ওদিক অ্যান্টি তৃণমূল লোকজনকে ও বিভিন্ন ভাবে তাদের 2-4 জনকে পাঠাবে। তো কি এসে গেল? তো সিপিএমও তো ব্রিগেড করেছে, অমুক করেছে, তো যারা যায় তারা কি সিপিএম কে ভোট দিয়েছে? সিপিএম তো শূন্য। এমন ভাবেই করেছে যাতে পারমিশন কোনো কিছুই না হয়, বলবে আমরা চেয়েছিলাম তো আমরা করতে পারিনি। 2 তারিখ থেকে মাধ্যমিকের পরীক্ষা। মুসলিমদের একটা ঐক্যবদ্ধ সংগঠন কিছু করবার কথা ভাবছে। এগুলো সব পিছনে অনেক খেলা আছে, অনেক নাটক আছে। স্বাধীনতার আগে পশ্চিমবাংলায় মানে বাংলায় মুসলিম লীগ শক্তিশালী ছিল এবং হিন্দু মহাসভাও বেশ শক্তিশালী ছিল। স্বাধীনতার পর পশ্চিমবাংলায় মুসলিম লীগের এমএলএ ছিল, এমপি ছিল, হিন্দু মহাসভার এমএলএ ছিল, এমপি ছিল, কিন্তু পশ্চিমবাংলার মানুষ ধর্মভিত্তিক এই রাজনীতিকে পছন্দ করেনি। ব্রিগেড সমাবেশ পয়লা ফেব্রুয়ারি, আর ঠিক তার 9 দিন পরেই শুরু হতে চলেছে মসজিদ নির্মাণের কাজ। সোমনাথ মিত্র, সুকান্ত মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।